আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারে আজকে আমরা প্রাণী হরমোন নিয়ে আলোচনা করব। তো দেখো, হরমোন, আমি উদ্ভিদ হরমোন পড়াতে গিয়ে বলেছি হরমোন জিনিসটা কি। হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, তাই না? তো এই হরমোন আমাদের দেহে রাসায়নিক সমন্বয় সাধন করে, এই জন্য একে বলা হয় রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত বা কেমিক্যাল কোঅর্ডিনেটর। এই হরমোন আমাদের শরীরে বিভিন্ন যে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো হয়, বিপাক ক্রিয়াগুলো হয়, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে, কন্ট্রোল করতে সহায়তা করে। হরমোন বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং এই হরমোন আমাদের শরীরে অনেক রকম কাজ করে থাকে। যেখানে উৎপত্তি হয়, এই উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে সেখানে কাজ করে, ঠিক উদ্ভিদ হরমোনের মতো উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কাজ করে। আর আমাদের শরীরে বিভিন্ন কার্য নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। সেগুলো যখন আমরা পার্টিকুলার এক একটা হরমোন পড়ব তখন জানবো। ইন জেনারেলি যেমন ধরো, আমাদের উত্তেজনায় ত্বকের যে লোম খাড়া হয়ে যায়, ভয়ে খাড়া হয়ে যায়, তাই না? এটা কিসের জন্য হয়? হরমোনের জন্য হয়। রক্তে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত হয়। আমাদের যে বেজাল মেটাবলিক রেট, বিএমআর, এটা কন্ট্রোল করে হরমোন। এছাড়াও আমাদের যে যৌন হরমোনগুলো রয়েছে তারা আমাদের জনন গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ নিয়ন্ত্রণ করে, যৌন গৌণ লক্ষণগুলো প্রকাশ করে, তাই না? এভাবে সমস্ত আমাদের প্রাণী দেহে কোষে কোষে সমন্বয় সাধন করে বলে হরমোনকে বলা হয় কি? রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত বলা হয়। রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত, বা ইংরাজিতে বলা হয় কেমিক্যাল কোঅর্ডিনেটর, যেটা কেমিক্যালের মাধ্যমে কোঅর্ডিনেট করে। তো আমরা প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো জানব। প্রাণী হরমোনের কি বৈশিষ্ট্য রয়েছে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উৎস। কোথা থেকে উৎস? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উৎস। সমস্ত প্রাণী হরমোনগুলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। এবার এই অন্তঃক্ষরা গ্রন্থি কি? তোমরা ক্লাস 8-এ অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি সম্পর্কে আইডিয়া তোমাদের হয়েছে। আমি আরেকবার বলে দিচ্ছি অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে। আমাদের শরীরে 2 ধরনের গ্রন্থি থাকে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়, আর বহিঃক্ষরা, যেটা বহিঃক্ষরা থেকে মেনলি উৎসেচক ক্ষরিত হয়, ঠিক আছে? তো অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা কাকে বলে? অন্তঃক্ষরা হচ্ছে যে গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না। গ্রন্থির ক্ষরণ, এইটা একটা গ্রন্থি, গ্রন্থি থেকে যে পদার্থগুলো ক্ষরিত হয় সেটা গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না, গ্রন্থি থেকে সরাসরি রক্তে মিশে যায়। তাদেরকে অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। যারা, যে সমস্ত গ্রন্থির ক্ষরণ কোনো নালী পথে বাহিত না হয়ে সরাসরি রক্তে মিশে যায়, তাকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এরকম অন্তঃক্ষরা গ্রন্থি অনেক আছে আমাদের শরীরে, যেমন হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রেনালিন গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এগুলো হচ্ছে সব অন্তঃক্ষরা গ্রন্থি। আর এই সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি করে না হরমোন
নিঃসৃত করে। আর তাহলে বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলবে না, যে গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিঃসৃত হয় এবং গ্রন্থি থেকে নালী পথে শরীরের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে বলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির ব্যাপারটা গেল। তাহলে হরমোনের সোর্স বা উৎস যদি বলা হয় তাহলে কি বলবে, অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের কেমিক্যাল নেচার কীরকম বা এদের রাসায়নিক প্রকৃতিটা কীরকম। রাসায়নিক প্রকৃতি, রাসায়নিক প্রকৃতি কীরকম না, এদের কেমিক্যাল নেচারটা হচ্ছে এরা বিভিন্ন রকম হতে পারে, প্রোটিন ধর্মী, স্টেরয়েড ধর্মী, অ্যামাইনো ধর্মী, এরকম বিভিন্ন লিপিড ধর্মী এরকম হতে পারে। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে একটা প্রোটিন ধর্মী হরমোনের নাম লেখো, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী, এরকম প্রশ্ন আসে। যেমন ধরো যার কেমিক্যাল নেচারটা হচ্ছে প্রোটিন, মানে প্রোটিন দিয়ে তৈরি, এরকম একটা হরমোনের নাম হচ্ছে STH। ঠিক আছে, তারপরে ধরো অ্যামাইনো ধর্মী, অ্যামাইনো ধর্মী একটি হরমোনের নাম যদি বলে তাহলে বলবে থাইরক্সিন। এগুলো অ্যামাইনো ধর্মী হরমোন। স্টেরয়েড ধর্মী, মানে এটা স্টেরয়েড দিয়ে মেনলি গঠিত হয়, মানে সমস্ত সেক্স হরমোনগুলো স্টেরয়েড ধর্মী হয়। টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, আমি একটা নামই লিখছি। তো এরকম সেক্সুয়াল হরমোনগুলো সব স্টেরয়েড ধর্মী। এছাড়া লিপিড ধর্মী আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন ইত্যাদি। তাহলে রাসায়নিক প্রকৃতি কীরকম, প্রোটিন ধর্মী কীরকম হয়, অ্যামাইনো ধর্মীর নাম লেখো, স্টেরয়েড ধর্মীর নাম লেখো। এটা হচ্ছে সোমাটোট্রফিক হরমোন, এটা হচ্ছে থাইরক্সিন, এটা হচ্ছে ইস্ট্রোজেন। এরকম উদাহরণ বইতে আছে, পড়বে। তাহলে রাসায়নিক প্রকৃতিতে আমরা দেখছি হরমোন প্রধানত প্রোটিন ধর্মী হয়, কিন্তু অ্যামাইনো ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে, লিপিড ধর্মী হতে পারে, এরকম অনেক রকমের রাসায়নিক প্রকৃতি হতে পারে। নাম্বার 3 যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মোড অফ ট্রান্সপোর্ট, কিভাবে হরমোন পরিবহন ঘটে, মানে পরিবহনের পদ্ধতি। পরিবহনের পদ্ধতি দেখো, আগেই বলেছি হরমোন উৎসস্থলে ক্রিয়া করে না, উৎসস্থল থেকে দূরবর্তী স্থলে ক্রিয়া করে। তবে এর ব্যতিক্রম আছে, কিছু হরমোন উৎসস্থলেই ক্রিয়া করে, তাদেরকে আমরা লোকাল হরমোন বলি। ঠিক আছে, যেমন টেস্টোস্টেরন। তো যাই হোক, তো হরমোন পরিবহনের পদ্ধতি কি, উৎসস্থল থেকে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয়। তাহলে কি হয় না, উৎস থেকে, যেহেতু অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে রক্তের মাধ্যমে লক্ষ্য কোষে পৌঁছায় এবং রক্ত থেকে ব্যাপন প্রক্রিয়ায় কোষে পৌঁছায়। কোন মাধ্যমে, কোন প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে হরমোন উৎসস্থল থেকে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয়ে যায় এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষে কোষে প্রবেশ করে, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে পৌঁছে সমঘনত্বে পরিণত হয়। নাম্বার 4 হচ্ছে কাজ ও পরিণতি। কাজ ও পরিণতি। পরিণতি ও কাজ দেখো, হরমোন তো বললাম আমাদের শরীরে বিভিন্ন কাজ করে এবং উৎসস্থল থেকে দূরের কোষে বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে হরমোনের কাজ উৎসস্থল থেকে দূরের কোষে কাজ করে।
যেখানে উৎপত্তি হচ্ছে সেখানে না, উৎসস্থল থেকে। যেমন ধরো পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড আমাদের, পিটুইটারি একটা অন্তঃক্ষরা গ্রন্থি বললাম, এই পিটুইটারি গ্ল্যান্ড আমাদের মস্তিষ্কে থাকে, কিন্তু সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে খরিত প্রায় 80% হরমোন আমাদের পিটুইটারি থেকে খরিত হয়। সেই হরমোনগুলো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করে থাকে। তাহলে কাজ হচ্ছে উৎসস্থল থেকে দূরের কোষে কাজ করে। আর এদের পরিণতিটা কি হয় না, উদ্ভিদের ক্ষেত্রেও বলেছি, হরমোন কাজ শেষ হলে ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থাৎ কাজের পরে ধ্বংসপ্রাপ্ত হয়। কাজ শেষ হয়ে গেলে এরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এটা হচ্ছে হরমোনের পরিণতি। যে কোনো হরমোন কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়। নেক্সট হচ্ছে বাহক ও নিয়ন্ত্রক হিসেবে হরমোনের ভূমিকা। বাহক ও নিয়ন্ত্রক হিসেবে হরমোনের কি ভূমিকা, এদিকটা একটু মুছছি। নাম্বার 5 হচ্ছে বাহক ও নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা। দেখো, অধিকাংশ হরমোন পরোক্ষভাবে নানা গ্রন্থির মাধ্যমে নিজেই নিজের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে না, পরোক্ষভাবে নানা গ্রন্থির মাধ্যমে নিজেই নিজের ভূমিকা, নিজেই নিজের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। যেমন ধরো পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি, এই পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে যে হরমোন নিঃসৃত হয়, একটা হরমোনের নাম লিখছি TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ করে। তাহলে পিটুইটারি থেকে কি ঘটছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমাদের গলার কাছে যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কোন হরমোন খরিত করতে সাহায্য করছে, থাইরক্সিন। ভালো করে বুঝবি। পিটুইটারি গ্ল্যান্ডে অবস্থিত, পিটুইটারি গ্ল্যান্ড থেকে খরিত হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন হরমোন ক্ষরণ ঘটায়। এবার রক্তে যদি থাইরক্সিনের মাত্রা পিটুইটারি থেকে TSH ক্ষরণ হ্রাসের মাধ্যমে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড ক্ষরণ হ্রাস করে, নিজেই নিজের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। যদি দেখে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি দেখে রক্তে থাইরক্সিনের মাত্রা কমে গেছে, তখন সে কি করে, পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপিত করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করে। সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ করে। ঠিক উল্টোভাবে রক্তে যদি থাইরক্সিনের মাত্রা বেড়ে যায়, তখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ কমিয়ে দেবে এবং সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের ক্ষরণকেও নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ ক্ষরণ হ্রাস করবে। এই ধরনের নিয়ন্ত্রণকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়। কি বলা হয় না, ফিডব্যাক নিয়ন্ত্রণ। ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি বোঝা গেল, নিজেই যখন নিজের ক্ষরণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। রক্তে থাইরক্সিনের মাত্রা বেড়ে গেলে এই কম খরিত হয়ে একে কম ক্ষরণে উদ্দীপিত করবে, ফলে এটা কম খরিত হবে। আবার রক্তে থাইরক্সিনের মাত্রা কমে গেলে পিটুইটারি থেকে বেশি পরিমাণে খরিত হয়ে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন বেশি করে ক্ষরণ করতে সহায়তা করবে। এইভাবে ফিডব্যাক নিয়ন্ত্রণ হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো আমরা
প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলো জানলাম। তাহলে প্রাণী হরমোন এবং উদ্ভিদ হরমোনের কিছু বেসিক পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো কি কি সেগুলো আমরা একটু জানব। তাহলে এখানটা একটু মুছছি। পরীক্ষায় আসে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের পার্থক্য লেখো। দেখো, উদ্ভিদ হরমোন কোথা থেকে খরিত হয় না, আমরা দেখেছি বর্ধনশীল অঞ্চলের ভাজক কলার কোষ থেকে। মেনলি কোথা থেকে না, ভাজক কলা বর্ধনশীল অঞ্চলই থাকে, তাহলে ভাজক কলার কোষ থেকে হরমোন খরিত হয়। আর প্রাণী হরমোনগুলো কোথা থেকে খরিত হয়, উৎস কি পেয়েছি আমরা, অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এটা বেসিক পার্থক্য। উৎস অনুযায়ী উদ্ভিদ হরমোন ভাজক কলার কোষ থেকে খরিত হয়, আর প্রাণী হরমোন কোথা থেকে খরিত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। এবার দেখো পরিবহন, আমরা বললাম উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কলারসের মাধ্যমে পরিবাহিত হয়। ব্যাপন প্রক্রিয়ায় কলারসের মাধ্যমে, এখানে তো রক্ত নেই, তাহলে উদ্ভিদ হরমোন কিভাবে পরিবাহিত হয়, কলা রসের মাধ্যমে, কলা রসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয়। উল্টো দিকে উদ্ভিদ হরমোন আমাদের পরিবহনের মাধ্যম, প্রাণী হরমোনের পরিবহনের মাধ্যম কি, রক্তলসিকা। তাহলে এখানে কলা রসের মাধ্যমে, আর এখানে রক্ত ও লসিকার মাধ্যমে। ব্যাপন প্রক্রিয়াতেই হবে, কিন্তু মাধ্যমটা হবে রক্ত ও লসিকার মাধ্যম, আর এখানে কলারসের মাধ্যমে। এবার প্রকৃতি, হরমোনের কেমিক্যাল নেচার কি, উদ্ভিদ হরমোনের কেমিক্যাল নেচার যদি আমরা দেখি তাহলে দেখব সবগুলোই জৈব অম্ল বা ক্ষারধর্মী। জৈব অম্ল বা ক্ষারধর্মী। আর প্রাণী হরমোনের প্রকৃতি আমরা দেখলাম বিভিন্ন রকম হয়, প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, তাই না, স্টেরয়েড ধর্মী, লিপিড ধর্মী। প্রোটিন, স্টেরয়েড, লিপিড, এইরকম বিভিন্ন কেমিক্যাল নেচার এদের হতে পারে, অ্যামাইনো ধর্মী। এছাড়াও উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ কিন্তু খুব বেশি, ব্যবহারিক প্রয়োগ খুব বেশি। কেন বলো তো, কারণ আমরা যখন উদ্ভিদ হরমোন পড়েছি তখন দেখেছি অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, এই যে হরমোনগুলো রয়েছে এরা যে কাজগুলো করে, উদ্ভিদের কেউ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, ফুল ফলের বৃদ্ধি ঘটায়, তারপরে তোমার বিভিন্ন সুপ্তাবস্থা ভঙ্গ করে, তাই না, তারপরে পার্থেনোকার্পিতে সাহায্য করে, অর্থাৎ বীজহীন ফল উৎপন্ন, অনিষিক্ত ডিম্বাণু থেকে ফল তৈরি করতে সাহায্য করে। এবং কোনো গাছে ফুল হচ্ছে না, ফল হচ্ছে না, বা গাছের বৃদ্ধি আটকে গেছে, তখন আমরা বিভিন্ন যে উদ্ভিদ হরমোনগুলো রয়েছে সেগুলো কৃত্রিমভাবে আমরা সেগুলো ব্যবহারিক প্রয়োগ করে বেশি বেশি পরিমাণে অল্প সময়ের মধ্যে কি পেতে পারি, ফল ফুল বা আমাদের যেটা দরকার সেটা আমরা পেতে পারি। তো ওই জন্য উদ্ভিদ হরমোনগুলোর ব্যবহারিক প্রয়োগ কিন্তু ব্যাপক। উল্টো দিকে প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগ খুব কম। ব্যবহারিক প্রয়োগ নগণ্য, মানে নগণ্য বলতে চিকিৎসার ক্ষেত্রে কিছু কিছু প্রাণী হরমোনকে ইউজ করা হয়, যেমন ধরো যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা দেখেছি ইনসুলিন হরমোন
তাদেরকে কৃত্রিমভাবে ইনসুলিন হরমোন দিতে হয়। তো এরকম চিকিৎসা ক্ষেত্রে অল্প অল্প কিছু কিছু হরমোন ব্যবহৃত হয় ঠিকই, কিন্তু এদের ব্যবহারিক প্রয়োগটা খুব কম, কিন্তু উদ্ভিদ হরমোনের এই ব্যবহারিক প্রয়োগ অনেক বেশি। তাহলে পরীক্ষায় উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের পার্থক্য এলে তোমরা আশা করি খুব সুন্দর করে লিখতে পারবে। তাহলে আজকে আমরা যে বিষয়টা পড়লাম সেটা প্রাণী হরমোন কাকে বলে এবং প্রাণী হরমোন সাধারণত কি কাজ করে থাকে, একে কেমিক্যাল কোঅর্ডিনেটর বা রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত কেন বলা হয়, এটা পড়বে। আর যেটা পড়তে হবে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। এবার ধরো তোমাকে ইন জেনারেলি বৈশিষ্ট্য আসবে, এরকম নাও আসতে পারে। বলতে পারে যে কিভাবে প্রাণী হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ এর ফিডব্যাক নিয়ন্ত্রণের ভূমিকা কী, ঠিক আছে, এটা একটা হতে পারে। এর পরিবহনের পদ্ধতিটা কীরকম। তারপরে আসতে পারে একটি স্টেরয়েড ধর্মী হরমোনের নাম লেখো, একটি লিপিড ধর্মী হরমোনের নাম লেখো। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এছাড়াও উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের পার্থক্য তোমরা প্রত্যেকে ভালো করে তৈরি করবে।